আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পথে টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি বিসিএস জয়ের গল্প অনুষ্ঠানে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল 28তম বিসিএস অ্যাডমিন ক্যাডারের একজন অফিসার, জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বরত উপসচিব পদমর্যাদায় যিনি দায়িত্ব পালন করছেন, সেই ব্যক্তিত্ব একজন সফল স্বপ্নজয়ী ব্যক্তিত্ব, যিনি শিক্ষকতার পাশাপাশি পরবর্তীতে আমাদের প্রজাতন্ত্রকে অলংকৃত করার জন্য একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ভূমিকা রাখছেন। সেই বিদগ্ধ ব্যক্তিত্ব আজকের আলোচক জনাব সরকার আব্দুল আল মামুন বাবুকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। জি স্যার, আপনার দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনি প্রজাতন্ত্রের সেবী, দেখতে দেখতে প্রায় 17টি বছর আপনার এই সার্ভিসে। এর আগে আপনার অনেকগুলি সেক্টরে আপনি দায়িত্ব পালন করেছেন, শিক্ষকতা করেছেন। জীবনের কোন লক্ষ্য নিয়ে আপনার পিতামাতা আপনাকে গড়তে চাইলেন এবং পিতামাতার স্বপ্নের সাথে আপনি আপনার স্বপ্নের কিভাবে ম্যাচ করালেন এবং প্রতিটা জায়গায় আপনি আপনার অভিজ্ঞতা, যোগ্যতা বা আপনার মনোনিবেশ, মনোসংযোগ প্রতিটি বিষয়ে কাজে লাগিয়ে আজকে আপনি এই পর্যন্ত এসেছেন, আপনি দর্শকদেরকে জানাবেন। আপনাকে শুভেচ্ছা এবং দর্শকদের শুভেচ্ছা আজকের এই প্রোগ্রামে। আমি আপনাকে ধন্যবাদ দিই যে আপনি তৃণমূল থেকে অনেকের বক্তব্য তুলে আনছেন, এটা গুরুত্বপূর্ণ। আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি বা আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হই আমাদের ব্যক্তিগত জীবন এবং আমাদের পেশাজীবী যে জীবনটা আছে, এই জীবনের অনেক কিছু বলার থাকে এবং এর ফলে যারা অনাগত যারা আছেন এখানে, যারা আমাদের পরে আসবে বা যারা স্বপ্নচারী হবে, যারা সরকারের কাজ করবে, যারা তাদের জন্য কিন্তু আসলে এক ধরনের মোটিভেশনাল থাকতে পারে, সুযোগ এখানে থাকে। তো আপনি যে প্রশ্ন করেছেন যে আমি এই সার্ভিসে যোগদান করার আগে আমি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলাম। তো আমি সেখানে শিক্ষকতা করেছি। আমার জীবনের মূলত স্বপ্নটাই ছিল শিক্ষকতা করা, এটাই আমার জীবনের স্বপ্ন ছিল। আমি সেই স্বপ্নটা আমার হাতে ধরাও দিয়েছিল। আমি বেশি দিন করিনি, 1 বছর নাগাদ আমি শিক্ষকতা করতে পেরেছি। তারপরে আমি প্রশাসন সার্ভিসে আমি চলে আসি 28 বিসিএস। তো আমার পিতামাতা আমাকে আসলে শিক্ষক করার জন্যই আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ওই ক্যাম্পাসে আমি বড় হয়েছি। আমার বাবা কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন, তো সেখানেই পড়াশোনা করেছি। তো আমার নিয়তি ছিল যে আমি শিক্ষকতা করব, এটাই আমার নিয়ত ছিল। পাশাপাশি আমি শিক্ষকতা পেশাই করার আগে আমি বিসিএস পরীক্ষাতে অংশগ্রহণ করি এবং প্যারালালি আমার এই চাকরিটা হয়, দুটো চাকরি আমার একসাথে হয়। পরবর্তীতে আমি আমার পরিবারের পরামর্শে আমি প্রশাসন কেন্দ্রে যোগদান করেছি। আপনি বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের ঝরে পড়ার যে সংখ্যাটি, বিশেষ করে এসএসসির পূর্ব পর্যন্ত ঝরে পড়ার একটা সংখ্যা থাকে এবং এসএসসির গণ্ডি পার হওয়ার পরে নানা রকম সমস্যার কারণে অনেক ঝরে পড়ে যায়। আপনি আপনার জায়গা থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের বাইরে অর্থাৎ শিক্ষাটাকে ধরে রাখা এবং শিক্ষাঙ্গনেই নিজেকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে আপনার পথ চলা ছিল। আপনার স্টাডি কারিকুলামটা বিশেষ করে এসএসসি পর্যন্ত আপনার পড়াশোনাগুলি কি লেভেল ছিল এবং এরপরে যখন ইন্টার লেভেলে গেলেন সেখানকার পরিস্থিতি কেমন ছিল, যা থেকে আসলে দর্শক শ্রোতা বা যারা শিক্ষার্থী তারা আসলে কোন কোন বিষয়গুলি ইউনিক হিসেবে দেখতে পারে? হ্যাঁ, আমি সৌভাগ্যবান যে আমি খুবই স্বনামধন্য একটা বিদ্যালয়ে পড়েছি, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল। সেখান থেকে আমাদের সময় প্রায় প্রতি বছর স্ট্যান্ড করতো, 2-3 জন স্ট্যান্ড করতো আমাদের এখান থেকে। আমার কলেজ যেটা ছিল কৃষি বিশ্ববিদ্যালয় ইন্টারমিডিয়েট কলেজ, এখান থেকেও স্ট্যান্ড করতো। আর আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছিল, পড়াশোনার একটা পরিবেশ ছিল, আমার সাথে বন্ধুরা যারা ছিল ম্যাক্সিমামই কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কিংবা কি বলে যেতে যারা কর্মচারী ছিলেন তাদের সন্তান ছিল। তো এই জন্য আমাদের আমার যে স্কুলটা আছে, আমি সৌভাগ্যবান যে সেই স্কুলটা একটা বড় বিশ্ববিদ্যালয়ের মাঝে একটা স্কুল। তো আমাদের পড়ার একটা পরিবেশ ছিল। এটাই জন্য গ্রামাঞ্চল বা অন্য অঞ্চলের শিক্ষার্থীরা যে আমরা যে সুযোগটা পেয়েছি, অনেকের ক্ষেত্রে এটা সম্ভব হয় না, অন্য বাইরে যারা আছেন তাদের সম্ভব হয় না এটা। তো এই জন্য একটু ডিফারেন্স আছে আমার সাথেও। রেজাল্ট করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি ফলো করে ভালো রেজাল্ট করা যায় বা পড়াশোনার কি কারিকুলাম ফলো করাটা বা কি রুটিন করাটা, এইটাকে আপনি আসলে কিভাবে? আমরা যে শিক্ষক পেয়েছি, আমরা বলতে পারবো আমরা আমাদের প্রত্যেকটা শিক্ষককে মনে রাখি, কারণ
আমার কাছে মনে হয়েছে যে আমি একজন শিক্ষককে, আদর্শ শিক্ষককে যেভাবে আমি দেখতে চাই বা মানে আমি পেতে চাই, এবং শিক্ষক আমরা শিক্ষকরা আদর্শ হবেন এটাই আমরা ধরে নেই, তারপরেও মানে আমরা যাদেরকে পেতে চাই আমরা সেরকম শিক্ষককে পেয়েছি যারা ক্লাসে আমাদেরকে সম্পূর্ণ এফোর্ট দিয়েছেন, একদম সম্পূর্ণ এফোর্ট দিয়েছেন। আমাদের মানে বাংলা শিক্ষক যিনি আমাদের বাংলাটা ক্লাসে শিখিয়ে দিয়েছেন, ইংরেজি শিক্ষক যিনি আমাদের মানে ইংরেজিটা ক্লাসে শিখিয়ে দিয়েছেন, ম্যাথের শিক্ষক সবাই করেছেন এটা। এই জন্য আমরা মানে স্যারদের প্রতি কৃতজ্ঞ যে আমরা মানে ক্লাসরুমেই মানে বিদ্যালয়ে আমাদের পড়াটা অলমোস্ট হয়ে গিয়েছে। এর বাইরে আমরা টুকটাক আমরা টিউশনে যেতাম, কিন্তু স্যারদের মানে একেবারে মোটিভেশন ছিল যে স্যাররা আমাদের সম্পূর্ণভাবে ক্লাসে পড়াতেন এবং আমরা ক্লাসেই মানে স্যারদের কাছ থেকে আমরা শিক্ষাটা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য ছিল। বিদ্যালয় বিদ্যাপীঠ এটার সাথে সংযুক্ত গুরুজন, পিতামাতা গুরুজন, এরপরে শিক্ষকজন, শিক্ষাগুরুর প্রতি শ্রদ্ধা, শিক্ষাগুরুর প্রতি সম্মান, ভালোবাসা, সেই সময় আপনারা কিভাবে সেগুলিকে ওন করতেন? বর্তমানে আমরা আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের যে আচরণগুলি দেখছি বা তাদের সমন্বয়গুলি দেখছি, এক্ষেত্রে আগের কাল বা এই কালের মধ্যে আপনি কি তফাৎ দেখেন? এটা মারাত্মক একটা বিষয় যে আমরা ছোটোবেলায় দেখেছি যে আমাদের গ্রামের বা আমার গ্রামটাও আমার পাশেই, আমার বিশ্ববিদ্যালয়ের পাশেই, আমি দেখেছি যে গার্ডিয়ানরা স্কুলে যেতেন, শিক্ষকের কাছে নিয়ে যেতেন, গিয়ে বলতেন যে এই যে আমি আমার ছেলেকে দিয়ে গেলাম, এরকম কথা বলতেন। মানে গ্রামাঞ্চল বা সমাজে এটা প্রচলিত ছিল যে আপনার মাংস আপনার, হাড় আমার, মানে এরকম যে এটাকে গড়ে দেওয়ার সম্পূর্ণ কাজটা আমার। তো সেই ক্ষেত্রে একজন অভিভাবক, আগে তো অভিভাবক এত সচেতন ছিলেন না, অভিভাবক যিনি কৃষক বা শ্রমিক বা এই নিম্ন মধ্যবিত্ত দরিদ্র মানুষ, তারা তো নিজেরা শিক্ষিত ছিলেন না তেমন, আমাদের সময়কালের কথা বলছি। তো তারা শিক্ষকদের উপরই নির্ভর করতেন। প্রকৃতপক্ষে শিক্ষকরা তখন পিতা এবং শিক্ষক উভয় ভূমিকা পালন করেছেন, পিতা এবং শিক্ষক। মানে প্যারেন্টিং, যেটা প্যারেন্টিং মানে এটা শিক্ষকরা করেছেন, শুধু মানে আপনার এডুকেশন নন, প্যারেন্টিংটা করেছেন শিক্ষকরা। এবং এই জন্য শিক্ষকদের উপরে অভিভাবকদের নির্ভরতা ছিল এবং শিক্ষকরা সে দায়টা নিতেন। মানে এই পরিবেশটা আমাদের সময় দায় দেয়া এবং নেয়ার জায়গায় শিক্ষক এবং পিতামাতাদের যে সংযোগ ছিল, সুবন্ধন ছিল, সেই জায়গায় আমরা যে বিচ্যুতিটি হলো, আমরা যেটি দেখতে পাই, সামান্য একটা বেত্রাঘাত করেছে অভিভাবক, যে একেবারে শিক্ষককে সেরকমভাবে রাজপথে লাঞ্ছিত করছে, এমন অনেকগুলো ঘটনা ঘটছে। এক্ষেত্রে আমরা আসলে শিক্ষাটাকে আমরা আমাদের যে কলঙ্কিত করছি কিনা, আমরা শিক্ষার পরিবর্তে অশিক্ষা আসলে আমাদের এই অভিভাবকদের মাধ্যম দিয়ে বিদ্যালয় অঙ্গনে ছড়িয়ে পড়ছে কিনা? দেখুন, আমাদের কালচারটা ওরিয়েন্টাল কালচার, আমাদের ওয়েস্টার্ন কালচার না। কিন্তু আমরা যখন আনফর্চুনেটলি আমরা যখন কোনো পলিসি করি, আমরা কেন জানি ওয়েস্টার্ন কালচারকে বা মানে ওয়েস্ট যেটা আছে পাশ্চাত্য, সেটাকে আমরা আমাদের কি বলে যে মডেল হিসেবে ধরে নিই। আমাদের যে আলাদা একটা কালচার আছে, আমাদের যেখানে একটা সমাজ আলাদা একটা বিন্যাস আছে, এটা আমরা কখনোই এটাকে আমরা পশ্চাৎপদ মনে করি অলওয়েজ। আমাদের সমাজের দৃষ্টিকোণটা দেখুন, আমরা ছোটোবেলায় যখন সন্ধ্যার পরে মানে খেলে ধুলে আমরা যখন সন্ধ্যার পরে অবস্থান করতাম, অনেক চাচারাই আমাদের মানে বলতেন বাড়ি যাও সন্ধ্যার পরে। এখনো মানে তখন আপনি প্যারেন্টিং, যেটা প্যারেন্টিং শুধুমাত্র পিতামাতার মধ্যেই ছিল না, সমাজ প্যারেন্ট ছিল। আপনার একটা চাচা মানে পাশের বাড়ির চাচা মানে জেঠা কিংবা বড় ভাই, তারা বলতে পারতেন এই এখানে দাঁড়িয়ে আছিস কেন, বাড়ি যা, বলতে পারতেন, বলতে পারেন। মানে প্যারেন্টিং এটা কেউ কিছু মনে করতো না, প্যারেন্টিংটা ওই লেভেলে ছিল। শিক্ষকরা তো বটেই। আপনার এখন আমরা পরবর্তীতে যেটা করলাম সেটা হলো যে আমরা আমাদের এই যে সোশ্যাল ফ্যাব্রিক, আমাদের সামাজিক যে বন্ধন যেটা ছিল, এটা সামাজিক বন্ধনের বিষয়, কিন্তু যে প্রত্যেকটা মানুষ ওই গ্রামের বা ওই সোসাইটির প্রত্যেকটা ব্যক্তি সম্বন্ধে সিনিয়র যারা আছেন তারা ওই শিশুদের সময় তারা কনসার্ন ছিলেন। কিন্তু আমরা করলাম কি, আমরা একসময় মনে করলাম যে আমরা ওয়েস্টকে ফলো করবো। কীরকমভাবে? আমি এটা মানে আসলে এই পলিসিতে আমি দ্বিমত করছি অ্যাজ এ মানে অফিসার হিসেবে না, এজ এ মানে সিটিজেন হিসেবে আমি দ্বিমত করছি এটা, যে আমরা অনেক সময় যে ওয়েস্টে যেটা আছে সেটাকে আমরা বসিয়ে দিচ্ছি। হঠাৎ করে মনে হলো যে আমরা মানে শিশুদের কাছ থেকে আমরা মানে আমাদের শিক্ষকরা যে আমাদের বেত্রাঘাত করতেন কিংবা ক্লাসে বেত নিয়ে আসতেন, এটা আমাদের সোসাইটির অংশ, যে আমরা শিশুদেরকে আমরা এভাবেই
মানে একটু আমরা এইভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করতাম, তাদের পড়াতাম এভাবে। হঠাৎ করে একটা এই বেদকে বা এই শাসনের এই পর্যায়কে উঠিয়ে নিলে এই সমাজে কি ধরনের তার মানে প্রতিক্রিয়া হতে পারে আমরা কখনো এটা ভাবি নাই, আমরা কোনো স্টাডি করি না। আমরা মনে হয়েছে ওয়েস্ট এটা করেছে, আমরা এটা আমরা করতে পারি। এর ফলে যেটা হয়েছে একটা বড় মানে মানে এই সোশ্যাল ফ্যাব্রিকের বড় চেঞ্জ এসছে, অনেক বড় চেঞ্জ। এই চেঞ্জটা এখন আমরা দেখছেন যে একসময় মনে তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, এটা করলে এটা হবে, এটা হবে, এটা হবে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা তো দেখছি যে আমাদের মানে স্কুলের এডুকেশন বা আমার সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হওয়ার কারণে এটা একটা বড় সমস্যার সৃষ্টি করেছে। এটা যে আপনি প্যারেন্টিংকে মানে শিক্ষকদের কাছে কেড়ে নিয়ে গেছেন। শিক্ষক বলেছে আপনি শুধু এডুকেশন দিবেন, আপনি এর বাইরে যাবেন না, আপনার লিমিট হলো আপনি শুধুমাত্র শিক্ষক, এর বাইরে আপনার কোনো প্যারেন্টিং নাই। শিক্ষকরা দেখলেন যে আমার প্যারেন্টিং নাই, সুতরাং আমি অনলি এডুকেশন ডেলিভার করব, অনলি মানে কথা ডেলিভার, তারা সেখানে সীমাবদ্ধ হয়ে গেলেন। কারণ এটা আইন করা হলো, আইনে তো তিনি আইনের বাইরে যেতে পারেন না। এর ফলে যেটা হলো যে বন্ধনটা ছিল, সামাজিক শৃঙ্খলটা ভেঙে পড়েছে, একেবারে ভেঙে পড়েছে। এটার আফটারমাথ আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা দেখতে পাচ্ছি এটা যে ওয়েস্টার্ন কালচারকে আমাদের এখানে বসিয়ে দেওয়ার যে মানে সমস্যা, আমরা এটা প্রত্যেকটা স্কুলে বা এডুকেশন প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন যে এটা হচ্ছে। শিক্ষকরা মনে করেন না এখন তারা আর প্যান, বড় তারা লজ্জা পান। মানে একজন শিক্ষক কিছু করলে, আমি যখন ইউনো ছিলাম, একজন মানে অভিভাবক আসলেন, তার ছেলেকে মানে ব্যত্যাঘাত করা হয়েছে, তার শিক্ষক করেছে। তো আমি অবাক হলাম যে এটা আমাদের যুগে মানে মানে এটা অসম্ভব ছিল যে কোনো শিক্ষক তিনি শাসন করে, ব্যত্যাঘাত মানে শাসন করা, শাসন করেছেন, আর কোনো মানে অভিভাবক এসে বলেছেন আপনি কেন শাসন করলেন, এটা আমরা দেখিনি। এবং এই জন্য মনে হয়েছে আমাদের সময়ের শিক্ষার কোয়ালিটি মানে বর্তমানে এইগুলির সাথেই, সেই শৃঙ্খল ভাঙার সাথে মূল্যবোধের শিক্ষা, মানবিক শিক্ষা, বাদশাহ তো আলমগীর কুমার তাহার পড়াইতে এক মৌলবী দিল্লি, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই সমস্ত পংক্তি, কবিতা, এই ধরনের মূল্যবোধের শিক্ষার থেকে আসলে যেভাবে ভাঙলো, সেই ভঙ্গুর অবস্থাটাই আমরা আসলে দেখি কিনা পথে ঘাটে গুরুজনের প্রতি, সিনিয়রদের প্রতি, সিনিয়র সিটিজেনের প্রতি অনারটা যেভাবে আসলে সমাজ থেকে দূরে চলে যাচ্ছে। এই আমরা আসলে যে চাচ্ছি কোন দিকে, এর আসলে সুবিধাটা অসুবিধাটা আসলে আমি এটাই বলেছি আপনার, একটা সোসাইটি, একটা সমাজ হাজার বছরে গড়ে ওঠে বা শত বছরে গড়ে ওঠে, একটা সভ্যতা, একটা কালচার। আপনি মানে সুতরাং সমাজের যে আচরণটা সামাজিক প্রাণী হিসেবে মানুষ করে, বা একজন বাংলাদেশি যেটাই মানে করছেন, সেটা কিন্তু শত বছরের কালচার, এটা বা অনেক দিনের কালচার। সেটা মানে আপনার কি বলে, যেটা একটা কালচার গড়ে ওঠে, ট্রাবল হয়, আমরা ট্রাবল শুটিং করি, আমরা প্রুফ রিড করি, পরে একটা স্টেবল কালচার গড়ে ওঠে। এখানে আপনি দেখেন একজন শিক্ষকের কাছে যখনই আপনি প্যারেন্টিং নিয়ে চলে গেছেন, যখন সমাজের পাশের বাড়ির চাচা, প্রতিবেশী কিংবা বড় ভাইদের কাছ থেকে আপনি যখন প্যারেন্টিং কেড়ে নিয়ে চলে গেছেন, তো এক ধরনের আপনার লেট লুজ ধরনের এক ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে। এখন আমরা এটা দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি। এবং আমি মনে করি যে বেসিকলি যে এখানে আপনার প্যারেন্টিং কেড়ে নেয় শিক্ষকদের কাছ থেকে। কারণ আপনি একটা ছেলেকে ৬-৭ ঘন্টার জন্য স্কুলে রাখছেন, মানে আপনি আপনার সন্তানকে দিনের সবচেয়ে বড় অংশ কোথায় রাখছেন? স্কুলে, মানে শিক্ষকের কাছে। একটা সময় ওই সময়টুকুতে মানে দিনের মূল সময়টুকুতে তার পিতা মাতা ছিলেন, তার শিক্ষক নেই, ঠিক আছে? এখন আপনি যখন প্যারেন্টিং কেড়ে নিয়েছেন শিক্ষকের কাছ থেকে, সুতরাং এই ৬ ঘন্টা বা ৮ ঘন্টা তার কোনো প্যারেন্ট নেই, আপনিও নাই, শিক্ষকও নাই, যা ইচ্ছা তাই করছে, যে কোনো ভাবে নিজেকে দূষণের মধ্যে ফেলছে, তাতে কিছুই দেখার কিছু নেই, বলার কিছু নেই। এবং শিক্ষকদের মধ্যে হীনমন্যতা তৈরি হয়েছে যে তারা দেখছেন যে আমার প্যারেন্টিং কেড়ে নিয়েছে, তিনি ভয় পাচ্ছেন। আমি মানে আগে আপনি ম্যাক্সিমাম শিক্ষককে দেখবেন যে যদি বললে যে স্যার কিছু বলতে গেলে তো সমস্যা হবে, মানে আপনি স্বাভাবিকভাবে মানে শিশুরা ডান পিঠে হয়, এটা ন্যাচারালি। আরবি একটা প্রবাদ আছে যে আপনার শিশু নবী হলেও শিশু, মানে একজন নবী যখন শৈশবে থাকেন, তিনি তার মানে মানে শৈশবের যে নেচার, যেটা দুরন্তপনা, এগুলো তিনি শো করবেন, নবী হলেও তিনি শো করবেন। শিশুদের যে ডান পিঠে ভাব, শিশুদের যে মানে ইয়েটা কি বলে যে দুরন্তপনা, এটা এক এক সমাজ এক একভাবে নিয়ন্ত্রণ করে। আমরা এক এক সময় আমাদের সমাজের মানে আমি ওটাই বলছি যে আমাদের সমাজের কালচারটা কেমন, আমরা শিশুদের দুরন্তপনাকে কিভাবে কন্টেইন করি, এটা ছিল আমাদের একটা সোশ্যাল ফ্যাব্রিক ছিল। এটা আমরা ওয়েস্ট থেকে নিয়ে আসার চেষ্টা করেছি এবং সেটা প্রতিষ্ঠিত করেছি আইনের মাধ্যমে। এর ফলে যেটা হয়েছে যে আমাদের হঠাৎ করে আমাদের সোশ্যাল ফ্যাব্রিকটা নষ্ট হয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে আপনারা আসলে কোন জায়গাগুলিকে অ্যাড্রেস করে দেখেছেন যে নিজের মধ্যে সেই যোগ্যতা অর্জন করলে একজন ভালো নাগরিক হওয়া যাবে বা ভালো সার্ভিসে যাওয়া যাবে বা বিসিএস এর মধ্যে এই রকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের জায়গায় নিজেকে আসীন করার ক্ষেত্রে বা এখানে চান্স পাওয়ার ক্ষেত্রে কোন পড়াশোনা কোন কারিকুলাম আমাদের স্টুডেন্টরা আসলে নিজেকে ধারণ করে এই জায়গাটা ওন করার একটা সহজ উপায় পেতে পারে বলে মনে করছেন? হ্যাঁ, সিভিল সার্ভিস আসলে আপনার কোনো মানে আপনার টেকনিক্যাল নলেজ দ্বারা সিভিল সার্ভিস আপনি খুব ভালো করতে পারবেন। আপনাকে ভার্সেটাইল নলেজের অধিকারী হইতে হবে। মানে আপনি ধরেন যে আপনি ইংরেজিতে খুব ভালো, কিন্তু আপনি বাংলাদেশ সম্বন্ধে জানেন না, হিস্ট্রি সম্বন্ধে জানেন না, হ্যাঁ, আপনি বাংলা সম্বন্ধে তেমন জানেন না, ভালো জানেন না, কিংবা ম্যাথে আপনার দুর্বলতা আছে, আপনি সেক্ষেত্রে আপনি সফল হতে পারবেন না। এই জন্য কোনো স্টুডেন্টকে আপনার তার স্বাভাবিক কারিকুলামের বাইরে, যেমন আমরা ধরেন যে আমি ছোটবেলার কথা বলি, আমি ছোটবেলায় আমার বাসা থেকে বেশ দূরে একটা আপনার ইয়ের দোকান ছিল, আমাদের ইসমাইল চাচার আপনার এই হোমিওপ্যাথির দোকান ছিল, সেখানে আমি গিয়ে পেপার পড়তে যেতাম। এটা আমার মনে হতো ওই দিন পেপারটা না পড়লে, তখন তার এত ছিল না, পেপারটা না পড়লে আমার চলতো না। তো মানে আমি এটা দাঁড়ায় থাকতাম, আমি ছোট ছিলাম, এই জন্য পেপার দিতে চাচারা দেরি করতো, কিন্তু আমি ওই পর্যন্ত ধৈর্য ধরতাম যে আমি চাচাদের পড়া শেষ হোক তারপর আমি পড়বো। কিন্তু এর ফলে কি হয়েছে যে আপনার আমি একটা নিউজ পেপারতে কি পেয়েছি, আমি ইন্টারন্যাশনাল একটা অনেক দেশের নাম জানতে পেরেছি, অনেক লিডারদের নাম জানতে পেরেছি, আমি কলাম পড়েছি, কলামিস্টদের কলাম কিভাবে লেখে সেটা জানতে পেরেছি। তো এইভাবে একটা ভার্সেটাইল নলেজ আমার মানে তৈরি হয়েছে। আমি এছাড়া একটা যে অনেকে থাকে যে বই পড়ে না, বাইরের বই পড়ে না, যেমন ধরেন যে আপনার গল্পের বই পড়া, উপন্যাস পড়া, কবিতার বই পড়া, হ্যাঁ, এই ধরনের বা প্রবন্ধ পড়া, এইগুলো পড়ে না। এর ফলে যেটা হয় যে আপনি বিশেষ করে শিক্ষার সবগুলো শাখাতে মানে আপনি একটু একটু করে মানে অংশগ্রহণ না করলে আপনার এই কম্পোজিট নলেজটা আপনার তৈরি হবে না। এই জন্য দেখা যায় যে অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু মানে ওই আপনার হতে পারে যে তার জীবনকালে সে মানে কোনো মানে আপনার শিক্ষার কোনো একটা জায়গাতে তার দুর্বলতা সে সৃষ্টি করে রেখেছে, সে হয়তো পেপার পড়েনি, কিংবা মানে ওই মানে আন্তর্জাতিক পলিটিক্স সম্বন্ধে জানে না, জিওগ্রাফি সম্বন্ধে জানে না, মানে তার দুর্বলতা, অথচ তার ভালো জিপিএ আছে বা তার গোল্ডেন আছে, কিন্তু সে মানে করতে পারে না। ফলে সে বিসিএস এ আসার সময় বা তার সিভিল সার্ভিস আসার সময় তার একটা ঝামেলা তৈরি হয়। আরেকটা জিনিস হয়, সে সার্ভিস হয়তো আসলো, কিন্তু মানে তার দুর্বলতা যে জায়গাটুকু তার দুর্বলতা, যেমন আপনার মানে একজন সিভিল সার্ভেন্টের যে জায়গা দুর্বলতা, বিশেষ করে প্রশাসন সার্ভিসে, এখানে তো আপনার ভার্সেটাইল নলেজ থাকতেই হবে। তাকে অনেক এরিয়ার নলেজ, তাকে মানে কম্পোজিট নলেজ না থাকলে সে ভালো সার্ভিস ডেলিভারি করতে পারবে না, এটা সে পারবে না সেটা। কারণ এটা মানে টেকনিক্যাল ওই সেন্সে যে প্রশাসন সার্ভিস অ্যাজ এ হোল তাকে একটা টেকনিক্যাল। আপনি যেটি বলছেন যে আপনি একেবারে স্কুল সময় থেকেই আপনার পত্রিকা পড়ার প্রতি অভ্যাস ছিল, এবং সেটি তো সময়ের সাথে সাথে কলে করে বেড়েছে, এবং বিভিন্ন সাইড এডুকেশন নেওয়া বা বিভিন্ন বই পুস্তক পড়ার প্রতি আপনি যেভাবে ফোকাস করেছেন নিজের কাছে নিজেকে, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা যেভাবে গদ বাঁধা পড়াশোনা বা আমাদের জিপিএ ভিত্তিক পড়াশোনা বা তারা তাদের জায়গায় নিজেকে ইমপ্লিমেন্টেশন করার জন্য জ্ঞানের একটু অবারিত দুয়ার খোলার ক্ষেত্রে তাদের যে কূপমণ্ডুকতাটাকে ওভারকাম করার ক্ষেত্রে যেই বিষয়গুলি বেশি ফোকাস করা দরকার, এক্ষেত্রে কমতি থাকলেই আসলে এই জায়গায় ক্ষেত্রে চরমতমভাবে একটা পরাজয়ের সম্ভাবনা দেখছেন কিনা? এটা স্বাভাবিক। আপনি যখন একজন ছাত্র, একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সে যদি প্রতিদিন একটা দুইটা পেপারের নিউজ পেপারে কলাম পড়ে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কলাম যদি পড়ে, সে অনেক মানে আপনার সমাজনীতি, রাষ্ট্রনীতি, হ্যাঁ, ইতিহাস, আপনার সমসাময়িক অনেক কিছু, আন্তর্জাতিক পলিটিক্স সম্বন্ধে সে খুব ভালো ধারণা নিতে পারবে। কারণ শিক্ষাটা তো হলো আপনার ড্রপ বাই ড্রপ, আপনি প্রতিদিন এক ড্রপ করে নিচ্ছেন, শিক্ষা একদিনে গেলা যায় না, আপনি নিতে পারবেন না এটা। তারপর ড্রপ বাই ড্রপ, মানে আপনি প্রতিদিন, আজকে আপনি একটা কলাম পড়লেন, ধরেন ফারুক ওয়াসিফের কলাম পড়লেন প্রথম আলোতে, তিনি একটা লিখলেন, বা আনিসুলকের কলাম পড়লেন, কিংবা আপনার যুগান্তরে একজন ব্যক্তির কলাম পড়লেন, বদরুদ্দিন ওমরের কলাম পড়লেন, তো পড়লেন। এটা তো আলটিমেটলি আপনার ইনার তো মানে তার জায়গাতে এনারা মানে স্পেশালিস্ট, হ্যাঁ, তো তার যে বক্তব্য, তার যে মানে আইডিয়া, এটা আপনি যখন নিলেন, তখন আপনি মানে আপনার মধ্যে একটা নলেজ বেস তৈরি হবে, মানে এটা গ্রাউন্ড বলি আমরা, গ্রাউন্ড মানে নলেজ গ্রাউন্ড তৈরি হবে। এটা অন্যভাবে সম্ভব না। এটা অনেক বই পড়ে, যেন আপনি যদি
মনে করেন যে আপনি 21শে ফেব্রুয়ারি নিয়ে মানে কিছু জানতে চান, আপনি বদরুদ্দীন পড়তে হবে, সেটা পড়লে আপনি জানতে পারবেন। এখন আপনি যখন 21শে ফেব্রুয়ারি একটা প্রোগ্রামে আপনি যাবেন, সেখানে আপনাকে দুটো কথা বলতে দেওয়া হবে, একজন মানে প্রশাসককে দেওয়া হবে। তিনি যদি মানে তার যদি ওই গ্রাউন্ডটা থাকে, তাহলে তিনি সুন্দর কথা ডেলিভার করতে পারবেন, মানুষকে সঠিক মেসেজ দিতে পারবেন। এবং সে কীভাবে আমাদের 21শে ফেব্রুয়ারি আসলো, কেন আমরা এটা মানে এখনো করছি, এর সমসাময়িকতা কী আছে, এটা সে বলতে পারবে। আর যদি ওটুক না থাকে, তাহলে সে গদ বাবা দুইটা কথা হাই হ্যালো করে সে চলে যাবে। তো তখন লোকজন দেখবে যে উনি তো শ্যালো, মানুষ মানে গভীরতা এবং গাম্ভীর্য দুইটাই চায় মানুষ। এটা না হলে তো আপনি ডেলিভার করতে পারবেন। মানে মানুষের বিসিএস মানে হচ্ছে লিডারশিপ, সব ব্যাপারে ক্যাপাবল, যে কোনো পরিস্থিতি মোকাবেলার বা সেই পরিস্থিতির সাথে সুন্দর একটা সাজেশন বা একটা ভূমিকা নেবার যোগ্যতা। এই যোগ্যতাটির ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা বিশেষ করে বিসিএস পর্যন্ত দেখা যায় যে অনেকের প্রথমবারে তা হয় না, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবারে পর্যন্ত হয়, কিন্তু তারা ধৈর্য ধরে। আবার অনেকে স্ট্রেস রক্ষা করতে না পেরে একেবারে অন্য জগতে চলে যায় বা এটাকে নেগেটিভ হিসাবে দেখে। সেক্ষেত্রে লেগে থাকলে সফলতা আসবে, এই নীতি গ্রহণের গুরুত্বটা আমাদের শিক্ষার্থীদের আসলে কতটা? আমি দ্বিমত করি আপনার সাথে। একজনকে বিসিএস এ আসতে হবে এটা আমি মনে করি না যে তার এটা মানে তার মোটো হওয়া দরকার। কারণ তাকে মানে আপনি তো রিজিক তো ডেস্টাইন্ড, আল্লাহ তো তার সে কোথায় কাজ করবে ডেস্টাইন করে দিয়েছে। অনেকে 5 বা 6 বার বিসিএস এ ভাইভাতে হচ্ছে না, হতে পারে সে যে মেধাবী নয় সেরকম না, কিন্তু হতে পারে এটা কোনো। সে যদি টার্গেট করে যে না এটা আমার পাখির চোখ, ওটা আমার পাখির চোখ করতে হবে, তাহলে সে তার জীবনে এক হলোতে অনেকগুলো সময় হারাবে, 3 বছর সময় তো কম না, প্লাস হলো যে আপনার সেটা নাও পেতে পারে। কিন্তু সে যদি একাধিক পর্যায়ে নিজেকে মানে সেটা নাও পেতে পারার সংখ্যা হচ্ছে 90%, আর সব পাইতে পারে হচ্ছে 1%। আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষার্থী এই জায়গায় বা সিভিল সার্ভিসের এই উপযুক্ততার প্রমাণের যুদ্ধে লড়াই করে, কিন্তু রাষ্ট্র কাঠামো রেখেছে 1%কে নিবে, 99%কে নিবে না। বাকি 99%-এর জন্য আসলে তারা ঘরে ফেরাটা, রিব্যাক করাটা খুব কঠিন হয়ে যায়, যখন স্বপ্নটা সব কিছু মিলিয়ে ফোকাস শুধুমাত্র আপনি যেটি বলেন পাখির চোখ, শুধু আমাদেরকে বিসিএস ক্যাডার হতে হবে, এটি আসলে যেভাবে একটা ফোবিয়া তৈরি করে, এটি যেভাবে তাকে স্ট্রেস দেয়, অনেকে এই জায়গা থেকে বেরিয়ে আর জীবনে কিছু করতেই পারে না। সেক্ষেত্রে বিসিএস অপশনের পাশাপাশি একজন নিজেকে তার জায়গা থেকে কতটা ক্যাপাবল করতে পারে, কতটা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে, বা অন্যান্য জায়গায় এন্টারপ্রেনারশিপ এর মাধ্যমে নিজেকে তৈরি করা, বা আমাদের রাষ্ট্র সহযোগিতা যেখানে করছে, অপশন যেহেতু রয়েছে, ভালো অ্যাব্রোড করা, রেমিডির যোদ্ধা হওয়া, একটি বাড়ি একটি শিল্পের মাধ্যম দিয়ে শিল্প বিপ্লব ঘটানো, এই জায়গাগুলি শিক্ষিত জনগোষ্ঠী যদি টাচ না করে, সেটি আসলে কতটা অযৌক্তিক বা অহেতুক বলে মনে করছেন? শুনুন, দুর্বলতা রাষ্ট্রের এখানে, এটা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমি অলওয়েজ একটা ডাস্টবিন বলি, ট্র্যাশ, জাস্ট ট্র্যাশ। কারণ আপনার এটা মানে শিক্ষাটাও চাহিদা যোগানের একটা বিষয় আছে। আপনার সমাজে কি চাহিদা আছে, আপনি কিভাবে যোগান দিবেন, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা কলেজকে আপনি উদাহরণ হিসেবে নিতে পারেন। আমি যদি আমার ময়মনসিংহ শহরের আনন্দমোহন কলেজকে আমি নিই, আমি কোনো কাউকে উদ্দেশ্য করে বলছি না, কোনো সাবজেক্টকে বা কোনো, আমি আপামরভাবে বলছি আর কি, কারো যাতে আঘাত না লাগে এটা। এখন ধরেন যে আপনি ফিল্ডে কাকে চাচ্ছেন, আমার কর্মী দরকার। প্রত্যেকটা ব্যক্তি মানে জনগণের প্রত্যেকটা ব্যক্তি সে একটা জনসম্পদে রূপান্তরিত, এই তো আমার দরকার। তো সেই ক্ষেত্রে আমার মানে দরকার হলো কর্মী যে কাজ করবে। এখন আমাদের যে সাবজেক্ট প্যাটার্ন যেটা আছে, আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে মানে আপনার যেটা উচ্চ মাধ্যমিকের পরে যে আপনার গ্র্যাজুয়েট পর্যায়ের যে ইয়েটা আছে, আন্ডার গ্র্যাজুয়েট, এটা ডাস্টবিনে ফেলে দেওয়া দরকার, বঙ্গোপসাগরে ফেলে দেওয়া দরকার একেবারে সম্পূর্ণভাবে। কারণ আপনি মানে একটা আনন্দমোহন কলেজের মাধ্যমে শত শত শিক্ষিত বেকার তৈরি করছেন। আমি একটা উদাহরণ স্বপ্ন দেখানো হচ্ছে যে তুমি এটা হবা সেটা হবা, কিছু অনেক। এখন সে যখন একটা সাবজেক্ট থেকে অনেক আনপ্রোডাক্টিভ সাবজেক্ট আছে যেগুলো কোনো কারণ নাই, যেগুলোর কোনো মানে কোনো হিস্ট্রিতে অনার্স মাস্টার্স, আমি কোনো সাবজেক্ট চাচ্ছি না যে আপনার মানে সব সাবজেক্টই গুরুত্বপূর্ণ দরকার আছে, কিন্তু আপনার এত শত শত হাজার হাজার ছেলে, আমি একটা সাবজেক্ট মানে একটা আনপ্রোডাক্টিভ সাবজেক্টের কথা আমি নামটা বললাম না, প্রতি বছর 30,000 গ্র্যাজুয়েট বেরোয় বাংলাদেশে, এবং তারা
যখন ফিল্ডে আসে তারা দেখে শুধুমাত্র ওই মানে আপনার ক্লারিক্যাল ধরনের কাজ করা ছাড়া তার কোনো যোগ্যতা নেই। তো আপনি এই কাগজ সদৃশ্য জি হাজার হাজার লক্ষ লক্ষ আপনি গ্রাজুয়েট তৈরি করতেছেন যারা আসলে ফিল্ডে এসে দেখে যে তার সরকারি চাকরি 1%, কিন্তু বাকি মানে তারা কোথায় অ্যাবজর্ব হবে, কারণ তো তার তোই নেই, তার মানে টেকনিক্যাল নলেজ নাই তার, তো আলটিমেটলি সে অ্যাবজর্ব হতে পারছে না। তো আপনি শত শত ছেলে বেকার হয়ে আছে এবং তারা খুবই মানবতর জীবনযাপন করে, কিন্তু আপনি এখন একটা কলেজকে দেখতে হবে যে আমি যে স্টুডেন্টদেরকে বের করছি তারা আসলে কি করছে, এটা কারণ এটা তো বোঝা যাবে যে আমি আনন্দমোহন কলেজের এতগুলো সাবজেক্ট আছে বা বিএম কলেজের এতগুলো মানে সাবজেক্ট আছে বা বিএল কলেজের এতগুলো সাবজেক্ট আছে, হ্যাঁ আপনার এই কি বলে যে এমসি কলেজে এতগুলো সাবজেক্ট আছে, এই সাবজেক্ট থেকে স্টুডেন্টগুলো বের হয়ে তারা করছে কি, মানে তাদের যাওয়ার জায়গা কোনটা, এটা তাকে অ্যানালাইসিস করতে হবে। তো অ্যানালাইসিস করে কিন্তু আপনি মানে আমি দুঃখজনক একটা বিষয় দিচ্ছি, অনার্স করেছি মাস্টার্স করেছি, আমি এখন চাকরির জন্য আমি অ্যাপ্লাই করব, আমি একটা কম্পিউটার দোকানে যাচ্ছি এবং টাইপরাইটারকে বলছি তুমি এটা টাইপ করো, আমার এটা ড্রাফট করে দাও বা আমার এই আবেদন ফর্মটা করে দাও। এটি একজন শিক্ষার্থীর জন্য কত বড় আসলে অযোগ্যতা এখানেই আসলে প্রমাণিত কিনা, নিজের চাকরির জন্য অ্যাপ্লাই করার জন্য নিজে তিনি টাইপ করতে পারছেন না, তিনি এই জায়গায় বানানগুলি সুন্দর করে গুছিয়ে লিখতে পারছেন না, কারো হেল্প নিতে হচ্ছে, এই সমস্ত দুর্বলতা আমাদের এই 95% স্টুডেন্টদের এটা রয়েছে। এটা আছে, ঠিক আছে, আপনি প্রাথমিক পর্যায়ে যেতে হবে। রাষ্ট্রের কাজ হলো এন্টারপ্রেনারশিপ, মানে এর সুযোগ তৈরি করা। রাষ্ট্রের কাজ, রাষ্ট্র দুর্বল এখানে, রাষ্ট্রের কাজ হলো এন্টারপ্রেনার তৈরি করা। রাষ্ট্রের কাজ এটা না যে তুমি বিসিএস দাও, এটা না, কিন্তু রাষ্ট্রের এন্টারপ্রেনার তৈরি, রাষ্ট্রের প্রধান কাজ এটা। রাষ্ট্র কর্মের ক্ষেত্র তৈরি করবে, এটা রাষ্ট্রের কাজ, এবং কর্মক্ষেত্র তৈরি করে ওখানের চাহিদা অনুযায়ী আপনার কর্মী নিয়োগ করবে। এখন ধরেন যে একটা ছেলে যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে, মানে আমাদের কমনলি যেটা উচ্চ মাধ্যমিক আছে, এরপরে তার তো বেসিক নলেজ হবে, মানে আপনার উচ্চ মাধ্যমিক যথেষ্ট। এরপরে আপনার ধরেন যে আপনার যে তাকে যদি টেকনিক্যাল কোনো জায়গাতে অ্যাবজর্ব করা যায়, তাকে কিছু শেখানো। আপনি একটা কথা, আমি একটা সিম্পল ছোট্ট উদাহরণ দিই, যে কাউকে যদি প্লাম্বিং শেখানো যায়, কথার কথা প্লাম্বিং বা শেখানো যায়, মানে মুক্তা চাষ শেখানো যায়, শামুক চাষ শেখানো যায়, ঠিক আছে, চাষ শেখানো যায়, তো মানে এপিকালচার শেখানো যায়, কথার কথা এগুলো, তাহলে সে তো মানে একটা টেকনিক্যাল নলেজ পাবে। আপনি 2 বছর তাকে এটা শেখান, আপনি তাকে মানে মেকানিকের নলেজ দেন, গাড়ির নলেজ দেন, যে গাড়ি কিভাবে বানানো যায়, করা যায়, সেটা নলেজ দেন আপনি, সেটা শেখান, তাহলে সে কিছু করে খেতে পারবে। আপনি দেখবেন আমাদের সমাজে স্টিল যে ছেলের টেকনিক্যাল নলেজ আছে, সে বিদ্যুৎ ঠিক করুক কিংবা পানির লাইন ঠিক করুক কিংবা সে গ্যাসের লাইন ঠিক করুক, তার কিন্তু কাজ আছে এবং সে কিন্তু ভালোভাবে চলতে পারে, কিন্তু কারা চলতে পারে না, যারা তথাকথিত আনপ্রোডাক্টিভ সাবজেক্টগুলোতে গ্র্যাজুয়েট হয়েছে। সেক্ষেত্রে আনপ্রোডাক্টিভ বা নন স্কিল সাবজেক্টগুলির জায়গায় আসলে কর্মমুখিত যোগ্য ক্যাম্পাসগুলি হবে, কর্মের ক্যাম্পাসগুলি হবে না গল্পের না স্বপ্নের ক্যাম্পাস, এমন ক্যাম্পাস প্রত্যাশা আপনি করছেন কিনা? এন্টারপ্রেনারশিপের কথা যেটি বলছেন, আমি ক্যাম্পাসে যাচ্ছি না। আপনি ইন্টারমিডিয়েট পড়ার মানে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে একটা ছেলেকে আপনি মানে আপনার আমাদের সমাজের বা আমাদের রাষ্ট্রের চাহিদা অনুযায়ী একটা টেকনিক্যাল নলেজে তাকে প্রশিক্ষিত করবেন, এটা হলো মানে রাষ্ট্রের কাজ। তাকে তো আপনার পিএইচডি হোল্ডার বা মাস্টার ডিগ্রি, এত মাস্টার ডিগ্রি, এত গ্র্যাজুয়েট, এটা দরকার নেই তো। এটা আপনি একটা লেভেল তৈরি করেন যে এই লেভেল পর্যন্ত সে কি করবে, সে মানে মাস্টার ডিগ্রি করবে, এই লেভেল পর্যন্ত সে গ্রাজুয়েট করতে পারে। সবাইকে গ্রাজুয়েট করার তো কোনো কারণ নাই। আচ্ছা, আমরা বিসিএসটাকে ধরি, আমাদের বিসিএস এ যে 99%কে আমরা আমাদের রাষ্ট্র নিতে পারছে না। স্বপ্ন দেখিয়েছে যে তুমি সফল হবে, আমিও স্বপ্ন দেখেছি, আমি অল্প কিছু মার্কের কারণে হয়তো আমি বিসিএস এ যেতে পারিনি, কিন্তু আমি ঘরে ফিরে কি করছি, আমি ডিপ্রেসে চলে যাচ্ছি, আমি কিছুই করছি না বা তেমন কিছু কোনো রকম করে পরিবার বা যা কিছু আছে ব্যবসা বাণিজ্য করে আমি চলছি। কিন্তু আমার রাষ্ট্র যদি আমাকে পিএসসি থেকেই আমাকে ধরা হলো যে তুমি এই পর্যন্ত এসছো, তোমাদের 100 জনের মধ্যে একজনকে আমরা বিসিএস এর নিয়ে এসছি, বাকি 99% তোমাদের জন্য কিছু অপশন রেখেছি, তোমরা একটি বাড়ি একটি শিল্প করবা, নাও তোমাকে একটা লিমিটেড কোম্পানির এমডি বানিয়ে দিচ্ছি, তুমি এটা নিয়ে এগিয়ে যাও, ব্যাংক তোমাদের পিছনে ফাইন্যান্স করবে, কেননা তোমরা রাষ্ট্রের যোগ্যতম শিক্ষার্থী, যোগ্যতম ব্যক্তি, তোমরা গ্রাজুয়েট, তোমাদেরকে ব্যাংক ফাইন্যান্স করবে। বা অনেকে বিদেশে যেতে চায়, ঠিক আছে, অ্যাব্রড করতে চাও, ওকে, রাষ্ট্র তোমাকে ভিসা পাসপোর্ট দিচ্ছে, তুমি কোন দেশে যাইবা বলো, সেখানে তোমার যাবা, তোমার পিছনে ব্যাংক ফাইন্যান্স করবে। তাহলে এই এন্টারপ্রেনারশিপ থেকেও একটা উদ্যোক্তার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। আর যারা শিক্ষিত ব্যক্তি, যারা বিসিএস পর্যন্ত গেছে, তারা বিদেশে যখন যাবে
তার নলেজ স্কিল বা তার যে সাপোর্টটি সে পাবে, সে একজন ভালো রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমাদের রাষ্ট্রকে তো রেমিটেন্স দিতে পারবে। সেই জায়গায় আমাদের 3-0 ফর্মুলার আবিষ্কারক নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি জবকে না বলুন কথাগুলি যেটা বলছেন, তার কথাগুলি আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল সর্বোচ্চ নীতি নির্ধারণের জায়গায় যিনি আছেন, তাকেও যদি এখন তার কথাগুলি যদি ফোকাস করে আমাদের স্টুডেন্টদের বা আমাদের প্যারেন্টসদের আসলে আমূল একটু প্রাপ্তি আছে কিনা। শোনেন, মূল কথা আবার যাই, শিক্ষার আমূল সংস্কার করতে হবে, কিন্তু শিক্ষা কমিশন তো করা হলো না। শিক্ষার আমূল সংস্কার করতে হবে। এই যে সাবজেক্টগুলো আমি মানে বিষয় আমার উন্নাসিকতা আছে, যে সাবজেক্টগুলো দ্বারা আমাদের জনসম্পদ তৈরি হচ্ছে না, বেকার তৈরি হচ্ছে। একটা বিশ্ববিদ্যালয় বা একটা প্রতিষ্ঠানের কাজ তো বেকার তৈরি করে না, কিন্তু আলটিমেটলি আপনি দেখেন না যে একটা প্রতিষ্ঠান থেকে কি পরিমাণ বেকার বেরোচ্ছে। সে তো কার্যত সে বেকার। সে আপনি বিসিএস কে মানে 1% সরকারি চাকরিকে আপনি কখনোই আপনি স্টুডেন্টদের কাছে, ছাত্রদের কাছে এটা মানে ধরতে পারেন না। তাকে ধরবেন এন্টারপ্রেনারশিপের বিষয়টা, ওটাই মূল কাজ। রাষ্ট্র টেকনিক্যাল গ্র্যাজুয়েট, মানে টেকনিক্যাল তৈরি ছাত্র স্টুডেন্ট তৈরি করবে, মানে যে কোনো ব্যক্তি তাকে টেকনিক্যালি সাউন্ড করবে। সে রাষ্ট্র কর্মসংস্থান ব্যাংক বা বিভিন্ন ব্যাংক থেকে তাকে লোন দিবে, তারা একটা এন্টারপ্রেনারশিপ মানে তার চর্চা করবে। এটা হলো রাষ্ট্রের কাজ। আর বাকি খুবই মেধাবী ব্যক্তিরা তারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করবে, দেশের বাইরে এখানে পিএইচডি করবে, এটা থাকবেই। কিন্তু মাস আকারে, বড় আকারে তো রাষ্ট্র মূলত এন্টারপ্রেনারশিপ দিকে যাবে। আপনি যদি এই আমাদের এত বড় একটা দেশে, এত জনসংখ্যা একটা দেশে, আপনি গ্রামে গ্রামে যদি আপনি ক্ষুদ্র শিল্প আপনি যদি না করে দেন, তাহলে শিল্প যদি না গড়ে ওঠে, তাহলে কিভাবে আপনার এতগুলো ছেলে, এখন যে আমাদের ছেলেরা লিবিয়া থেকে যাওয়ার পথে, মানে অবৈধভাবে নৌকা করে যাওয়াতে আপনার ভূমধ্যসাগরে মরে যাচ্ছে, এই মিয়ানমার যাওয়ার পথে আমাদের, কারণ কি জানেন, এই যে এতগুলো ছেলে, তারা হয়তো পরিবারে বড় ছেলে, মা বলছে এই চাকরি কর, বাবা বলছে চাকরি কর, কিন্তু তার তো ওই যোগ্যতা নাই, কারণ তার সে টেকনিক্যাল লাইনে তার পড়াশোনা নাই, বা যে দেশে যাবে কোনো বিদেশে কোনো ভাষা জ্ঞান তার নাই, কিছু নাই। একটা ছেলে পলিটিক্যাল সায়েন্স থেকে পাস করেছে, একটা থেকে, সে তো গ্রাজুয়েট, সে মাস্টার ডিগ্রি করেছে, এখন সে বিসিএস জন্য বসে আছে, ট্রাই করছে, মানে বিভিন্ন জায়গায় ট্রাই করছে। এখন চাকরির বাজার তো সীমিত, কিন্তু এই ছেলেটা তো কোনো মানে আপনার প্র্যাকটিক্যাল কোনো নলেজ নাই যে সে কোথাও কাজ করবে। একজন ব্যক্তি যদি জমির আইলটা মেপে দিতে পারে, এটাও তো টেকনিক্যাল নলেজ, কিন্তু তার তো ওটা নাই। এর ফলে